কেমন আছেন সবাই? ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি আরও একটি নতুন এপিসোড। আজ ছিল রবিবার। আমার আর স্বপ্নর দুজনেরই ছুটি ছিল, তাই আগেই আমরা প্ল্যান করেছিলাম আজকে যাব রজনী আপার বাসায়। ওনার নাম নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা। উনি একজন গাছপ্রেমী মানুষ, আর গাছই যেন ওনার সবচেয়ে ভালো লাগার জায়গা। তাই অনেক ভেবে ঠিক করলাম গাছই হবে ওনার জন্য সবচেয়ে পারফেক্ট গিফট। তাই চলে এসেছি এই নার্সারিতে ওনার জন্য কিছু গাছ কিনতে। যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে, নার্সারিগুলোতেও এসেছে নানান রঙের আর ধরনের গাছ। তবে সেখানে গিয়ে দেখি যে গাছগুলো আছে তার বেশিরভাগ গাছই রজনী আপার আগে থেকেই আছে। তাই একটু কনফিউশনে পড়ে গেলাম কোনটা নেব। শেষে ভাবলাম যার জন্য নিচ্ছি তাকেই যদি জিজ্ঞেস করি। তো রজনী আপার সাহায্য নিলাম, আর উনি খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করলেন ওনার জন্য গাছ বেছে নিতে। তো এখান থেকে নিলাম ক্লেমেটিসের একটা গাছ, আর এই যে এখান থেকে ব্লু কালারের হাইড্রেঞ্জিয়ার এই গাছটি। ওনার নাকি অন্য কালারের হাইড্রেঞ্জিয়া আছে, বাট এই ব্লু কালারেরটা ছিল না। ভালোই হলো, এখন এই ব্লু কালারের হাইড্রেঞ্জিয়াও ওনার বাগানে জায়গা করে নেবে। আমার কি মনে হয় জানেন, যদি আমি কোনো মিষ্টির প্যাকেট, অর্নামেন্টস বা কোনো ড্রেস নিতাম, উনি যতটা না খুশি হতেন তার চেয়ে বরং এই গাছগুলো পেলে উনি দ্বিগুণ খুশি হবেন। কারণ এতদিন ওনার সাথে কথা বলতে বলতে আমি জেনে গিয়েছি ওনার পছন্দ কোনটা। চলুন এবার বাসায় ফিরে রেডি হয়ে আমরা বের হই। এখন তো দিন অনেক বড় হয়ে গেছে, আলো বেশ অনেকক্ষণ থাকে, তাই আশা করছি আলো থাকতে থাকতেই পৌঁছে যাব আমরা। আজকে আমরা আর ওনার বাসা পর্যন্ত গাড়ি ড্রাইভ করে যাব না, কিন্তু বেশ কিছু দূর যাবার পরে আমাদের গাড়িটা একটা পার্কিং স্টেশনে রেখে তারপর বাস আর ট্রেনে করে যাব। এই যে গ্যাস স্টেশনটা দেখছেন, এখানে এসেছি গাড়িতে তেল ভরে নিতে। কিন্তু এখানে এসে দেখি তেল নেওয়ার জন্য বেশ লম্বা লাইন। ওই যে দেখেন একটা বড় ট্যাঙ্কার ট্রাক জায়গা করে নিচ্ছে, যেন ওই ট্যাঙ্কের ভিতরে তেলগুলোকে বিশাল বিশাল পাইপের মাধ্যমে এখানে আন্ডারগ্রাউন্ডে ট্যাঙ্কে ভরে দিতে পারে। আর সেখান থেকেই পরে ছোট ছোট পাম্পগুলোতে তেল আসে, যেখান থেকে আমরা সহজে আমাদের গাড়িতে তেল নিতে পারি। পুরো প্রক্রিয়াটা চোখের সামনে দেখে সত্যিই ভালো লাগলো। আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসটা কিভাবে পৌঁছায় সেটা একটু হলেও বোঝা যায়। আসলে তেলের দাম দিন দিন যেভাবে বাড়ছে সেটা সত্যিই চোখে পড়ার মতো। জানেন, গত কয়েক সপ্তাহেই দেখলাম $3.29, তারপর $3.39, আর আজকে দেখছি $3.49। কিছু কিছু জায়গায় তো দেখলাম $3.89 পর্যন্তও হয়ে গেছে। বিজেসে যেহেতু আমার মেম্বারশিপ আছে, আর এই মেম্বারশিপ থাকার জন্য একটু কমে পাচ্ছি, কিন্তু তেলের দাম যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবলেই চিন্তা হচ্ছে। আচ্ছা, এখানে একটা মজার তথ্য বলি। আমরা যে তেলটা গাড়িতে ব্যবহার করি সেটা সব সময় কিন্তু শুধু আমেরিকার ভেতর থেকেই আসে না। মধ্যপ্রাচ্যের অনেক দেশ, যেমন সৌদি আরব, কুয়েত, ইরাক, এইসব জায়গা থেকে বিশাল বড় বড় জাহাজে করে বের হয়। আর এই তেলগুলো প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যায়, যার নাম হচ্ছে হরমুজ প্রণালী। নামটা খুব পরিচিত মনে হচ্ছে না? কারণ আমেরিকা, ইসরায়েল আর ইরানের যুদ্ধের জন্য এই হরমুজ প্রণালীর নামটা অনেক শোনা যাচ্ছে। কারণ এই জায়গাটা বিশ্ব তেল পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সামান্য কোনো উত্তেজনা বা সমস্যা হলেই তার প্রভাব পড়ে যায় সারা পৃথিবীর তেলের দামে।
আপনারা তো নিশ্চয়ই জানেন এই সরু পথটা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। তারপর সেই তেল সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশের রিফাইনারিতে পৌঁছায়, আর সেখান থেকে প্রসেস হয়ে আমরা যে পেট্রোল বা ডিজেল ব্যবহার করি সেটা তৈরি হয়। তবে এটাও সত্যি, আমেরিকা নিজেও অনেক তেল উৎপাদন করে, তাই আমরা যে তেল ব্যবহার করি তার সবটাই যে ওই অঞ্চল থেকে আসে তা কিন্তু না। কিন্তু পুরো পৃথিবীর তেলের বাজারটা একসাথে কাজ করে, তাই হরমুজ প্রণালীতে যদি কোনো সমস্যা হয়, যেমন যুদ্ধ বা উত্তেজনা, তাহলে তেলের সরবরাহ যেমন কমে যায়, আর তখনই বিশ্বজুড়ে দাম বেড়ে যায়, যার প্রভাব এখানে আমরাও দেখতে পাচ্ছি। সহজ করে বললে, এক জায়গায় সমস্যা হলে তার প্রভাব পুরো পৃথিবীতেই পড়ে। আর ভাবলে অবাক লাগে, এই পেট্রোল বা ডিজেল কিন্তু আজকের কিছু না। লক্ষ লক্ষ বছর আগে গাছপালা আর প্রাণীর অবশিষ্টাংশ মাটির নিচে চাপা পড়ে প্রচণ্ড তাপ আর চাপের মাধ্যমে ধীরে ধীরে রূপ নিয়েছে এই ফসিল ফুয়েলে। মানে আমরা আজ যেটা ব্যবহার করছি সেটা প্রকৃতির বহু পুরনো জমে রাখা শক্তি। কিন্তু এই শক্তির উপর আমাদের নির্ভরশীলতা যত বাড়ছে, ততই পরিবেশের উপর চাপও বাড়ছে। গাড়ির কালো ধোঁয়া, দূষণ সব কিছু মিলিয়ে প্রকৃতি একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই গাছের গুরুত্বটা আরও বেশি করে সামনে আসে। একটা গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, এটা আমাদের চারপাশের বাতাসকে পরিষ্কার করে, অক্সিজেন দেয়, মনকে শান্ত করে। আমরা হয়তো বড় কোনো পরিবর্তন একদিনে আনতে পারবো না, কিন্তু ছোট ছোট গাছ লাগানোর মধ্য দিয়েই একটা সুন্দর সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব। তাই আজকে আমরা যখন তেল ভরছি, তখন শুধু একটা পাম্প না, এর পেছনে আছে পুরো বিশ্বের একটা বড় সিস্টেম। আর সেই সাথে আমাদের ছোট ছোট সবুজ প্রচেষ্টাগুলোই পারে এই পৃথিবীটাকে একটু হলেও ভালো রাখতে। গাড়িতে তেল ভরানো শেষ, এখন আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। গাড়িটা পার্কিং স্টেশনে রেখে আমি আর স্বপ্ন বাসে উঠে পড়েছি। বিকেলের আলোয় কাঁচের বিল্ডিংগুলো যেন ঝলমল করছে, আরও সুন্দর, আরও জীবন্ত লাগছে চারপাশটা, তাই না? কখনো নদীর উপর ব্রিজ পার হচ্ছি, কখনো বা আন্ডারগ্রাউন্ড দিয়ে এগিয়ে যাচ্ছি, আবার কখনো দিগন্ত ভেদ করে ছুটে চলা পথ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এই যে এখন আমরা বাস থেকে নেমে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এভাবে বাস আর ট্রেনে করে আবার বাসায় পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। অবশ্য আরও বেশি লাগতো, কিন্তু ট্রেন থেকে নামার পর ওনারা আমাদের ওনাদের গাড়িতে করে নিয়ে যাবেন। ট্রেনটা এখন যাচ্ছে আটলান্টিকের পাশ দিয়ে। ওই যে দূরে আটলান্টিকের নীল পানিটা দেখা যাচ্ছে, সত্যিই দারুণ লাগছে, তাই না? মাঝে মাঝে ব্যস্ততার মাঝেও এই ধরনের জার্নিগুলো ভীষণ ফ্রেশ একটা অনুভূতি দেয়। বাইরের প্রকৃতিটা দেখেন, কি সতেজ, কি জীবন্ত লাগছে সব কিছু। ভাবতে অবাক লাগে, এই সুন্দর পৃথিবীটাই আজ কতভাবে হুমকির মুখে। কোথাও যুদ্ধ, কোথাও অস্থিরতা, আবার কোথাও আমাদের নিজেদের অসচেতনতা, সব মিলিয়ে প্রকৃতির উপর চাপ দিন দিন বেড়েই চলেছে। তবুও মনে হয় আমাদের ছোট ছোট চেষ্টা হয়তো এই পরিবর্তনের পথে
সামান্য হলেও ভূমিকা রাখতে পারে। আজকে আমরা যে রজনী আপার বাসায় যাচ্ছি, উনি ঠিক এই কাজটাই নিজের ভালোবাসা দিয়ে করে যাচ্ছেন। গাছের প্রতি ওনার যে ভালোবাসা, তা শুধু ওনার ঘরটাই না, আশেপাশে পরিবেশকেও করে তুলেছে অনেক বেশি প্রাণবন্ত আর সতেজ। ওনার বাসার গাছগুলো দেখলে সত্যিই অনুপ্রাণিত হতে হয় যে কিভাবে ছোট একটা জায়গাকেও সবুজে ভরিয়ে তোলা যায়। তাই চলুন আজকের এই ভিজিটটা শুধু ঘুরতে যাওয়া না, একটু শেখা, একটু অনুপ্রেরণা নেওয়া আর নিজের জীবনেও সেই সবুজ ছোঁয়াটা নিয়ে আসার একটা ছোট চেষ্টা। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি ওনাদের গাড়িতে করে। এখান থেকে ওনাদের বাসায় পৌঁছাতেও প্রায় আধা ঘন্টা লেগে যাবে। বাইরে এখনো বেশ আলো আছে। গাড়ির জানালা দিয়ে চারপাশটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা রজনী আপার বাসার দিকে। মনে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছিল জানেন। উনি কিভাবে এত সুন্দর করে গাছগুলো বড় করেন, সামনের সামারের জন্য ব্যাকইয়ার্ডে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, সব কিছু নিজের চোখে দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। যদিও উনি তো সবসময় ভিডিও কল বা ফোনে আমাকে গাইড করেন কখন কি দিতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, যেন আমার গাছগুলো সামারের জন্য রেডি হয়। তাই আজকের প্ল্যানটা ছিল ওনার গাছগুলোর পরিচর্যা নিজের চোখে দেখা আর একটু শিখেও আসা। এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম আপার বাসায়। আর ঢুকেই মনে হলো যেন একটা ছোট্ট ঘরোয়া নার্সারিতে চলে এসেছি। উনি বীজ থেকে শুরু করে ছোট ছোট চারা গাছগুলোকে যত্ন করে বড় করে তুলেছেন। এই গত বছরের গাছগুলোকে আপনি এইভাবে রেখে দিচ্ছেন না? ওইটা কি গাছ? এটা ফুল টাইম জব করার পরেও এভাবে সময় দেওয়া, বিশেষ করে এই শীতপ্রধান দেশে, সত্যিই অনেক চ্যালেঞ্জিং। কারণ ছোট ছোট চারাগুলোর একটু পাতা বের হলেই প্রয়োজন হয় পর্যাপ্ত আলো, তাপ আর যত্ন। দেখলাম কিছু গাছ জানালার পাশে রাখা যেন রোদ পায়, কিছু গাছ রাখা হয়েছে হিট প্যাডের উপর যাতে উষ্ণতা ঠিক থাকে, আবার কিছু গাছ গ্লো লাইটের নিচেও। সব মিলিয়ে মনে হচ্ছিল একটা ছোট্ট অপারেশন রুম। যেমন করে ডাক্তাররা একটা প্রাণ বাঁচানোর জন্য অপারেশন রুমে সর্বোচ্চ চেষ্টা করেন, ঠিক তেমনি রজনী আপাও তার ছোট ছোট চারা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে, সুন্দরভাবে বড় করে তুলতে যেন একটা নিখুঁত পরিবেশ তৈরি করেছেন। চারপাশে শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, যত্নে বড় করে তোলা অসংখ্য গাছ। এমন অনেক গাছ আছে যেগুলো উনি কয়েক বছর ধরে লালন পালন করছেন। সামারে বাইরে নিয়ে যান, আবার শীতে ঘরের ভেতরে এনে যত্ন করেন। সত্যিই অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু দেখে মনে হচ্ছিল ঘরের প্রতিটা কোণায় যেন প্রাণ আছে। কোথাও ঝুলছে সুন্দর ইনডোর প্ল্যান্ট, কোথাও টবে টবে সাজানো সবুজের ছোঁয়া। বারান্দা, জানালার ধারে, বেসমেন্টে, সব জায়গাতেই গাছের উপস্থিতি। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে পোকা খেকো গাছ। এটি সরাসরি অন্য গাছকে হেল্প না করলেও আশেপাশের পোকা কমিয়ে একটা ব্যালেন্সড এনভায়রনমেন্ট তৈরি করতে একটু হলেও ভূমিকা রাখে। খুব ইন্টারেস্টিং না? সত্যি বলতে এটা শুধু একটা বাসা না, এটা একদম একটা গ্রিন স্যাংচুয়ারি। রজনী আপার যত্ন আর ভালোবাসা
প্রতিটা গাছের মধ্যেই যেন স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে ওনার বাসায় যেন একটা দেশের ছোঁয়াও আছে। আছে বাংলাদেশের পতাকা, ঠেলাগাড়ির ছোট্ট রেপ্লিকা, একতারা, হাতে সেলাই করা ওয়াল ডেকোর, সব কিছু মিলিয়েই একদম আপন একটা অনুভূতি। গাছের মধ্যেও আছে কত দেশি সব চারা, ধন্দল, চিচিঙ্গা, লাউ, কুমড়া, বেগুন, মরিচ, পুঁইশাক, কত যে গাছ উনি তৈরি করেছেন বলে শেষ করা যাবে না। আবার এই যে দেখেন, ব্যাকইয়ার্ডে এগুলো লাগানোর জন্য সুন্দর করে বেড তৈরি করে রেখেছেন। বাগানে ঘুরতে ঘুরতেই হঠাৎ দেখি কয়েকটা হরিণ ঘুরে বেড়াচ্ছে। হরিণগুলোর খুব কাছে গিয়ে তো ভিডিও করতে পারলাম না, কারণ মানুষের উপস্থিতি বুঝতে পারলেই ওরা একটু দূরে সরে যায়। তবুও সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রকৃতির এতটা কাছ থেকে হরিণ দেখা সত্যি একদম অন্যরকম একটা অনুভূতি। সবশেষে আরেকটা কথা না বললেই না, রজনী আপার হাতের রান্না কিন্তু সত্যিই অসাধারণ। যদিও খাবারগুলোর ভিডিও করা হয়নি, কিন্তু স্বাদের কথা না বললেই না। ওনার হাতের মোরগ পোলাও, ডিমের রেজালা, গরুর মাংসের রেজালা, আর বিভিন্ন রকম সেমাইয়ের পদ, তারপর মিষ্টি দই আর বোরহানি, সব কিছু খেয়ে মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশে কোনো বিয়েবাড়ির দাওয়াতে বসে আছি। একদম দেশি বিয়েবাড়ির বাবুর্চির হাতের সেই চেনা স্বাদ। আসলে যার হাতে এত যত্ন আর ভালোবাসা, যে মানুষটা তার যত্নে শত শত গাছে ফুল, ফল আর সবজি ফলাতে পারে, তার হাতের রান্নাও যে এতটা সুস্বাদু হবে সেটাই তো স্বাভাবিক। আর স্বপ্ন তো একেবারে ওনার রান্নার ভক্ত হয়ে গেছে। এবার আমাদের ফেরার পালা। রাতও অনেক হয়ে গেছে, আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও বেশ বড় হয়ে গেল। এত সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার লোভটা আর সামলাতে পারলাম না। অনেক ধন্যবাদ আমার সাথে পুরো ভিডিওটা উপভোগ করার জন্য। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন সবুজের সাথে। শুভরাত্রি।